এবং সেই সমাবেশে জ্যোতি বসুর লাল পতাকার সঙ্গে মুসলিম লীগের সবুজ পতাকা আড়াআড়িভাবে লাগানো হয় এবং সেখান থেকেই জ্যোতি বসুর স্লোগান ওঠে, পাকিস্তান ডিমান্ড ইজ রাইট ডিমান্ড, पहले पाकिस्तान मानना होगा तभी भारत স্বাধীন होगा। তারপরে সুরাবুদ্দিন ডাক দিলেন ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ এই ডাইরেক্ট অ্যাকশন মানে হিন্দু নিধন, এবং 16ই আগস্ট হিন্দু নিধন শুরু হলো এবং 17 তারিখ 18 তারিখ নির্বিচারে হিন্দুদেরকে হত্যা করা হলো। এটাকে দাঙ্গা বলবো না, একতরফা হত্যা, অর্থাৎ কোনো প্রতিরোধ নেই। জাতীয় রক্ষা বাহিনী তৈরি করে গোপাল মুখার্জি তিনি তখন এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং সেই সময় যারা আজকে গুটখাখোর অমুকখোর তমুকখোর বলে বাংলার মধ্যে বাঙালি অবাঙালি বিভাজনের প্রক্রিয়া শুরু করেছিল, এটাও আন্তর্জাতিক চক্রান্তেরই একটি অঙ্গ। এবং 18 তারিখের পর তিনি পাল্টা মার যখন দিতে শুরু করলেন, তখন আমাদের দেশের যাকে জাতির জনক বলা হয় তিনি এসে তাকে বলেছিলেন, গোপাল তুমি অস্ত্র সমর্পণ করো। কিন্তু গোপাল মুখার্জি বলেছিলেন যে আমার মা বোনের সম্ভ্রম রক্ষার জন্য যদি একটা পেরেক ব্যবহার করে গিয়ে থাকি তাহলে সেই পেরেকটাও আমি সমর্পণ করব না। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন বা পালাবদলের আগে গোপাল মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, গ্রেট ক্যালকাটা কিলিং, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে কোনো রকম আলোচনা হতো না, কিন্তু গত কয়েক বছরে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবার রাজ্যের সরকার পরিবর্তনের পর তো আরও বেশি আলোচনা হচ্ছে। আমি পেয়েছি এমন একজন ব্যক্তিকে যিনি 1946 সালের 16 আগস্ট যা হয়েছিল কলকাতায় সে বিষয়ে জানেন। তপন ঘোষ, হিন্দু সংহতির প্রয়াত নেতা, ওর সঙ্গেও কাজ করেছেন। আমার সঙ্গে আছেন শঙ্কর মণ্ডল। শঙ্করবাবু, এশিয়ানেট নিউজ বাংলায় আপনাকে স্বাগত। আপনি বলুন, 80 বছর আগে কলকাতায় যে ঘটনা ঘটেছিল, 16 আগস্ট শুরু হয়েছিল, কয়েকদিন ধরে তাণ্ডব চলেছিল, সে বিষয়ে আপনি কি জানেন? আসলে ইতিহাস সবসময়ই রাজার ইচ্ছায় তৈরি হয়। আমাদের দেশের সরকার তার নিজের ইচ্ছায় ইতিহাস তৈরি করেছে। পশ্চিম বাংলার মানুষ তারা বুঝতেই পারে না বা জানেই না যে পশ্চিম বাংলা কেন হলো। এর এক বিস্তর ইতিহাস আমরা আজকে জানতে পারছি। আমরা রমিলা থাপার, ইরফান হাবিবদের ইতিহাস পড়ে বড় হয়েছি। এই ইতিহাসে কোথাও এই ধরনের গোপাল মুখার্জির মতো মানুষদেরকে তুলে ধরার চেষ্টা হয়নি। প্রয়াত তপন ঘোষ, উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 18 বছরের প্রচারক ছিলেন। পরবর্তীকালে তিনি 2008 সালে হিন্দু সংহতি নামক একটি সংগঠন তৈরি করেন, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। যে সংগঠনে ঘটনাচক্রে আমি ছাত্র রাজনীতি করার সময় আমাদের এই তপন ঘোষ তিনি বিদ্যার্থী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। সেই অর্থে ওনার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক। রাজ্য সারা পশ্চিমবাংলা জুড়ে আমি হিন্দুত্বের যে কাজ শুরু করি, তপন ঘোষের অনুপ্রেরণা তার মধ্যে অনেকটাই আছে। এখন প্রশ্নটা হলো গোপাল মুখার্জি বা যাকে আজকে গোপাল পাঁঠা বলে অনেকে, বিষয়টা কি? দেখুন, 1913 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন বউবাজারের মালঙ্গা রেলে, হিন্দ সিনেমার ঠিক উল্টো দিকে। এখন প্রশ্ন হলো, তিনি তার পৈতৃক যে পরিচয়, তিনি স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য এবং কংগ্রেসের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল। তিনি একদিকে যেমন বিধানচন্দ্র রায়ের সমর্থক ছিলেন, ঠিক সেই রকমভাবে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুরও ভক্ত ছিলেন। তো দিনের পর দিন তার একটা পাঁঠার মাংসের দোকান ছিল। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে 1906 সালে মুসলিম লীগ যখন তৈরি হয় এবং সেই মুসলিম লীগ যখন মোহাম্মদ আলী জিন্না, যখন 1940-এর দশকে মোহাম্মদ আলী জিন্নার হাতে সম্পূর্ণটা চলে যায়, তখন এখানে প্রাদেশিক আইনসভা ছিল, যার তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে আর সুরাবুদ্দি ছিলেন, হুসেন শাহ সুরাবুদ্দি। তার আগে আপনাদের কাছে 1940-এর পরে 1941 সালে এখানে একটি প্রাদেশিক রাজনীতি সংগঠনের মধ্য দিয়ে সরকার ছিল। সেখানে ফজলুল হক প্রধানমন্ত্রী এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার অর্থমন্ত্রী ছিলেন। অনেকে বলবেন যে ফজলুল হক বা হক শ্যামা যে মন্ত্রিসভা, সেটা মুসলিম লীগের সঙ্গে নাকি শ্যামাপ্রসাদের সংস্পর্ক। আসলে তারা জানেই না যে ফজলুল হক যে সময়ে তিনি আর কি এখানকার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি যে পার্টি থেকে
প্রতিদ্বন্দ্বিতা করতেন বা পার্টির প্রতিনিধিত্ব করতেন, সেই পার্টিটা ছিল কৃষক প্রজা পার্টি। আর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পার্টি প্রতিনিধি ছিলেন সেই পার্টি হচ্ছে হিন্দু মহাসভা। তো যাই হোক, সেই সময়ের পর থেকে মুসলিমদের একটা এজেন্ডা, ইসলামিক ফান্ডামেন্টালিজম, একটা ভয়ঙ্কর তত্ত্বের ওপর বিশ্বাস করে। তারা কায়ামত আনতে চায়। সারা পৃথিবীতে তারা বিশ্বাস করে যে ইসলাম থাকবে আর কেউ থাকবে না। আর ইসলাম যেদিন সারা পৃথিবীতে সবচেয়ে একমাত্র ধর্মে পরিণত হবে, সেদিন ওই জ্বলন্ত অগ্নিপিণ্ডের ন্যায় সূর্য নিচে নেমে আসবে, আর যারা শায়িত আছে কবরে তারা উপরে উঠে আসবে। এই এজেন্ডাকে সামনে রেখে সারা বিশ্ব জুড়ে যে জেহাদ, সেই জেহাদ সংগঠিত হয়। এবং পরবর্তীকালে যখন হুসেন শাহ সুহরাওয়ার্দী এখানকার প্রধানমন্ত্রী এবং মোহাম্মদ আলী জিন্নাহ যখন মুসলিম লীগের নেতা, তাদের একটা গোপন এজেন্ডাই ছিল যে এই পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের মধ্যে সমগ্র অবিভক্ত বাংলাকে দখল করে নেওয়া এবং হিন্দু মেজরিটিকে নষ্ট করে দেওয়া। যদিও রাজনৈতিকভাবে মুসলিম মেজরিটি সেই সময় অবিভক্ত বাংলায় হয়ে গিয়েছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তখন আজকের যে কমিউনিস্টরা সেকুলারিজম কথা বলে, তারা কখনোই হিন্দুদের ওপর আক্রমণকে কখনোই সেকুলারিজমের মধ্যে আনতে চায় না। ঠিক সেই সময়েও অবিভক্ত কমিউনিস্ট পার্টি আর এই মুসলিম লীগ একত্রিত হয়েছিল এবং 1946 16ই আগস্ট সকালবেলায় তারা মনুমেন্টের তলায় একটি সমাবেশ করে এবং সেই সমাবেশে জ্যোতি বসুর লাল পতাকার সঙ্গে মুসলিম লীগের সবুজ পতাকা আড়াআড়িভাবে লাগানো হয় এবং সেখান থেকেই জ্যোতি বসুর স্লোগান ওঠে, পাকিস্তান ডিমান্ড ইজ রাইট ডিমান্ড, পহলে পাকিস্তান মাননা হোগা তবেই ভারত স্বাধীন হোগা। সেই জায়গা থেকে যখন মনুমেন্টের তলা থেকে আর ওই জ্যোতি বসু নেমে গেলে, তারপরেই সুহরাওয়ার্দী ডাক দিলেন ডাইরেক্ট অ্যাকশন। অর্থাৎ এই ডাইরেক্ট অ্যাকশন মানে হিন্দু নিধন। এবং 16ই আগস্ট হিন্দু নিধন শুরু হলো এবং 17 তারিখ 18 তারিখ নির্বিচারে হিন্দুদেরকে হত্যা করা হলো। এটাকে দাঙ্গা বলবো না, একতরফা হত্যা, অর্থাৎ কোনো প্রতিরোধ নেই। তখন জাতীয় রক্ষা বাহিনী তৈরি করে গোপাল মুখার্জি তিনি তখন এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং সেই সময় যারা আজকে গুটখাখোর, অমুকখোর, তমুকখোর বলে বাংলার মধ্যে বাঙালি অবাঙালি বিভাজনের প্রক্রিয়া শুরু করেছিল, এটাও আন্তর্জাতিক চক্রান্তেরই একটি অঙ্গ। আজকে মনে রাখতে হবে, সেদিন গোপাল মুখার্জিকে যারা সাথ দিয়েছিলেন তাদের মধ্যে ভবানীপুরের প্রচণ্ড পরিমাণে ভীষণ পরিমাণে সর্দার ভাইয়েরা ছিলেন, অর্থাৎ পাঞ্জাবিরা ছিলেন, অবাঙালিরা ছিলেন, এমনকি বাঙালিরা নিঃসন্দেহে ছিলেন। এই আমাদের হাওড়ার সালকিয়ার তরুণ দল ছিল। তারপরে 18 তারিখ থেকে তখন গোপাল মুখার্জি প্রতিরোধ করলেন, কিন্তু গোপাল মুখার্জি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে কোনো রকম মহিলার ওপরে কিংবা শিশুর ওপরে আঘাত করা যাবে না। আপনাদের মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অস্ত্রশস্ত্র নিয়ে আমেরিকার যে তালমেটাল জায়গা ছিল, সেখান থেকে ওই পয়সা দিয়ে হোক মদ দিয়ে হোক অস্ত্র সংগ্রহ করা যেত। গোপাল মুখার্জি অস্ত্র সংগ্রহ করেছিলেন এবং সশস্ত্র বিপ্লবের কাজ করবেন বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং 18 তারিখের পর তিনি পাল্টা মার যখন দিতে শুরু করলেন, তখন আমাদের দেশের যাকে জাতির জনক বলা হয় তিনি এসে তাকে বলেছিলেন, গোপাল তুমি অস্ত্র সমর্পণ করো। কিন্তু গোপাল মুখার্জি বলেছিলেন যে আমার মা বোনের সম্ভ্রম রক্ষার জন্য যদি একটা পেরেক ব্যবহার করে গিয়ে থাকি, তাহলে সেই পেরেকটাও আমি সমর্পণ করব না। অনেকে এখন বলছেন যে গোপাল মুখোপাধ্যায় যেহেতু নেতাজির অনুগামী ছিলেন, বিধানচন্দ্রের অনুগামী ছিলেন, উনি নাকি হিন্দুত্ববাদী ছিলেন না। তো এই বিষয়ে আপনি কি জানেন? এ সম্বন্ধে যারা বলছে তারা ইতিহাসকে বিকৃত করছে, বর্তমান পরিস্থিতিকে বিকৃত করছে। গোপাল মুখার্জি হিন্দুত্ববাদী ছিলেন কি ছিলেন না তার কাজের মধ্য দিয়ে প্রমাণিত। আমি ওনাকে প্রত্যক্ষভাবে চোখে দেখেছি। 2005 সালে উনি মারা গিয়েছিলেন। আমি ওর নাতির সঙ্গে কথা বলি, নাতি আমার বন্ধু শান্ত। প্রশ্নটা এই যে জায়গাটা আজকে যারা বলছে তাদেরকে ইতিহাস নিয়ে ব্যাখ্যা করতে বলি। গোপাল মুখার্জি হিন্দুত্ববাদী ছিলেন না তো ছিলেনটা কি? গোপাল মুখার্জি সুভাষচন্দ্র বসু নিয়ে, নেতাজি নিয়ে আর শ্যামাপ্রসাদ নিয়ে অনেক বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা আমাদের রাজ্যের মিডিয়া এবং বিরোধী রাজনৈতিক দল করে। কিন্তু তারা কি জানে যে হিন্দু মিশনের যে মন্দির ছিল কালীঘাটের কাছে, সেখানে নেতাজি তার মা মারা যাওয়ার সময় যে ন্যাড়া হওয়ার যে ছবি সেটা ওখানে ছিল।
এখনো পাওয়া যায়। নেতাজি হিন্দুত্ববাদী ছিলেন না, এই কথাটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, ওনার পথ আলাদা হতে পারে, রাস্তা আলাদা হতে পারে, অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের জন্য তার কিছু কাজকর্মের সঙ্গে আমাদের এটা মনে হতে পারে, কিন্তু গোপাল মুখার্জি তিনি সম্পূর্ণরূপে হিন্দুত্বের চিন্তাভাবনা মাথার মধ্যে ছিল এবং হিন্দুদের রক্ষা করতে পেরেছিল বলে। নাহলে নোয়াখালীতে পারেনি কেন? নোয়াখালীতে 10ই অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে সেখানে নিধন হয়েছিল লক্ষ্মী পুজোর দিন। সেদিন আমরা দেখেছি শয়ে শয়ে লাখে লাখে লোককে মারা যেতে এবং উদ্বাস্তু হয়ে পালিয়ে আসতে। তাহলে আজকে বলুন তো, সেখানে তো গোপাল মুখার্জি ছিল না, তাহলে সেখানে তো প্রতিরোধ হয়নি। তাহলে এখানে প্রতিরোধ হলো, তিনি কার প্রতিনিধিত্ব করলেন? গোপাল মুখার্জি তিনি জীবদ্দশায় বলে দিয়ে গেছেন যে তিনি হিন্দুদের রক্ষাকর্তা, তিনি হিন্দুদের রক্ষা করতেই মরণপণ শপথ গ্রহণ করেছিলেন। যারা বলে তারা হচ্ছে মূর্খ। এই ধরনের কমিউনিস্ট পার্টিতে জিজ্ঞেস করুন না, তারা ম্যাটার্স বিপ্লবে বিশ্বাস করে কিনা। ম্যাটার্স তত্ত্বে যদি বিশ্বাস করে, বাবার অস্তিত্ব স্বীকার করা যায় না। তাদেরকে বলুন তো যে কমিউনিজম যদি তুমি বিশ্বাস করো, আমি আপনাদেরকে বলছি ইসলামিক ফান্ডামেন্টালিজম এন্ড কমিউনিজম বোথ আর সেম উইদাউট দাস ক্যাপিটাল। টেল মি আই এম রং। আজকে এই জায়গায় যুক্তিতে আসুক। সুতরাং যারা বলছে তারা সম্পূর্ণ মূর্খ, তারা এ ব্যাপারে বলার জন্য বলছে, রাজনীতির জন্য বলছে, তাদের কাছে আর কোনো ইস্যু নেই বলে বলছে, তারা ব্যাপারটা মানুষের কাছে গুলিয়ে দিতে চাইছে, মেলাইন করতে চাইছে, সেই জন্য বলছে। এই মানে এইবারের যে 16 আগস্ট এটা তো সম্পূর্ণ আলাদা। রাজ্যে একটা যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই হিসেবে রাজ্যে একটা নতুন সরকার গঠিত হয়েছে, যে সরকারটা বলা হচ্ছে হিন্দুত্ববাদী সরকার। তো এবারে যে 16 আগস্ট সে ব্যাপারে মানে কতটা তাৎপর্যপূর্ণ? এখন শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা হচ্ছে, গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে একটা সিনেমাও হয়েছে। তো মানে এখন যে মানে এতদিন তো মানে আমাদের স্কুলের পাঠ্য বইতে, কলেজের পাঠ্য বইতে গ্রেট ক্যালকাটা কিলিং বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, গোপাল মুখোপাধ্যায় এ বিষয়ে তো কোনোদিন পড়ানো হয়নি। এখন সচেতনতা তৈরি হচ্ছে। তো মানে আপনার কি মনে হচ্ছে এবারে 16 আগস্ট কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, এবারে 16 আগস্ট এই জন্যই তাৎপর্যপূর্ণ, আপনি যে বললেন ইতিহাসে পড়ানো হয়, বিষয়টা হচ্ছে, আবারও বলছি, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের রাজ্যে শুধু নয়, আমাদের দেশে শুধু নয়, আপনি যদি মিশরের ইতিহাস দেখেন, সেখানেও নতুন করে এই ইতিহাস চর্চা শুরু হয়েছে। আসল ইতিহাসকে আমাদের মানুষের সামনে তুলে ধরা হয়নি। আপনি মোগলদের ইতিহাস বেশি করে পড়ানো হয়েছে। আপনি মোগলের বাবরের ছেলেকে, আকবরের ছেলেকে সব বলতে পারবেন। আপনাকে যদি জিজ্ঞেস করে হুন বংশ, এই মানে আপনার গুপ্ত বংশ কিংবা কুষাণ সাম্রাজ্য, অশোকের সাম্রাজ্য, এগুলো আমরা বলতে পারি না। আমরা রামচন্দ্রের পূর্বপুরুষদের নাম ভালো করে বলতে পারি না। এটা তো আমাদের দুর্ভাগ্য। তার আজকে এটা সত্য যে আজকে যদি এই সরকারের পট পরিবর্তন না হতো, তাহলে পারে আমাদের এই রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানানোটা যে চক্রান্ত ছিল সেটা অনেকটা এগিয়ে যেত। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্পূর্ণরূপে তালিবানি এজেন্ডাকে ফুলফিল করতে সচেষ্ট ছিল এবং আপনাদের বর্ডারের এরিয়াগুলো থেকে শুরু করে যে অবস্থা আমরা দেখা দিয়েছিল, বাংলাদেশের বুকে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, এই সব আন্তর্জাতিক চক্রান্ত, এগুলো সব আরব দুনিয়ার চক্রান্ত। এই চক্রান্তের শিকার ছিলাম আমরা। আজকে মানুষ বুঝতে পেরেছে বিজেপি কালকে সোনাই দিয়ে মুড়ে দেবে, এই জন্য লোক বিজেপিকে ভোট দেয়নি। বিজেপিকে ভোট দিয়েছে কেউ নেতা হবে, কেউ গলায় উত্তরীয় লাগাবে, বা আজকে যে টুকরো টুকরো অভিযোগগুলো বিজেপির কর্মীদের বিরুদ্ধে উঠছে, এগুলোর জন্য মানুষ বিজেপিকে ভোট দেয়নি। এগুলো তো ছোট বিষয়, এজন্য মমতা ব্যানার্জিকে সরিয়ে দেয়নি। মমতা ব্যানার্জিকে সরিয়ে দিতে মানুষ বাধ্য হয়েছে, তার কারণ মানুষ বুঝেছে যে আমাদের আত্মমর্যাদা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের বেঁচে থাকার আগামী ভবিষ্যতে ইতিহাস তৈরি করার যে অধ্যায়, সেটাকে সুরক্ষিত করবার জন্য তারা মমতা ব্যানার্জির পতন ঘটিয়েছে। সুতরাং এবারের তাৎপর্য তো স্বাভাবিকভাবেই অন্য। এবারের তাৎপর্যে মানুষ অনেক বেশি জাগ্রত হয়েছে, গোপাল মুখার্জিকে জানতে চাইছে, মানুষের জিজ্ঞাসা তৈরি হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে আমাদের কাছে তো বিকৃত ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি 60 টাকার কর্মচারী ছিল, ব্রিটিশদের দালাল ছিল, এই কথাগুলো তো আমরা শুনেছি। কিন্তু এই বাংলা ভাগ থেকে আপনারা কি শুনতে পেয়েছিলেন যে 58টা ভোট আমাদের পক্ষে, 21টা ভোট ওই দিকের, অর্থাৎ পশ্চিমবাংলা তৈরি হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি আইনসভায় উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ না নিলে পরে আজকে আমরা বাংলাদেশে থাকতাম। এই যে প্রকৃত সত্য ইতিহাস,
এটা মানুষ জানছে, এটা নতুন করে চর্চা হবে, তাই এবারে তাৎপর্য বেশি। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনলাম শঙ্করবাবুর কথা। তো এবারে 16 আগস্ট আশা করা যায়, মানে শঙ্করবাবু যে বলছেন যে অন্যরকম তাৎপর্য, তো রাজ্য সরকার তো মানে রাজ্য সরকার বা শাসক দল তো এবারে 16 আগস্ট আলাদাভাবে উদযাপন করছে। মানুষের সচেতনতা বাড়ুক, হিংসা বর্জন হোক, পশ্চিমবঙ্গের যারা বাঙালি শুধু না, পশ্চিমবঙ্গ এবং ভারতের বাসিন্দা সবাই ভালো থাকুন, মিলেমিশে সার্বভৌমত্ব বজায় থাকুক। সৌম্য গঙ্গোপাধ্যায়, এশিয়ানেট নিউজ বাংলা, হাওড়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।